প্রিয় দর্শক, এ ধরনের ডিফেন্স নিউজের প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব ও ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে। ভারতের আকাশ প্রতিরক্ষার জন্য অন্যতম কিংবদন্তি যুদ্ধবিমান মিরাজ 2000, যে বিমান কারগিল যুদ্ধ থেকে শুরু করে বহু গুরুত্বপূর্ণ অভিযানে ভূমিকা রেখেছে, সেটিকেই এখন আরও প্রায় এক দশক ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন ভারত এখনও এই পুরনো যুদ্ধ বিমানের ওপর নির্ভর করছে? এটি কি ভারতের বিমান বাহিনীর দুর্বলতার ইঙ্গিত, নাকি ভবিষ্যতে দেশীয় যুদ্ধবিমান তেজস MK2 এবং এমকার জন্য সময় কেনার কৌশল? আজকের ভিডিওতে আমরা জানব পুরো বিষয়টা। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। মিরাজ 2000 এর ইতিহাস প্রথমেই জানা যাক। 1980-র দশকে ফ্রান্স থেকে কেনা হয়েছিল মিরাজ 2000 ভারতীয় বিমান বাহিনীর অন্যতম সফল যুদ্ধবিমান। কার্গিল যুদ্ধে লেজার গাইডেড বোমার হামলা থেকে শুরু করে বিভিন্ন অভিযানে এই বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরবর্তীতে আধুনিক রাডার, ককপিট এবং উন্নত অস্ত্র সংযোজনের মাধ্যমে এটিকে আপগ্রেডও করা হয়। কিন্তু প্রযুক্তির যত এগিয়েছে ততই এর সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে। কেন? পরিষেবা 2029 পর্যন্ত। প্রতিবেদন অনুযায়ী ভারতের মিরাজ 2000 বহর পরিচালনা ক্রমশ ব্যয়বহুল হয়ে পড়ছে। এর কারণ খুচরো যন্ত্রাংশের সংকট, পুরনো প্রযুক্তি, রক্ষণাবেক্ষণে ব্যয় বৃদ্ধি, সরবরাহকারীর ওপর নির্ভরশীলতা। এই কারণে ভারত অবসরপ্রাপ্ত মিরাজ বিমান থেকেও যন্ত্রাংশ সংগ্রহের চেষ্টা করছে। অর্থাৎ বিষয়টি এখনও কার্যকর হলেও সেটিকে সচল রাখতে অনেক বেশি ব্যয় এবং প্রচেষ্টা লাগছে। তাহলে অবসর দিচ্ছে না কেন? এর উত্তর ভারতের বর্তমান যুদ্ধবিমান ঘাটতিতে। ভারতীয় বিমান বাহিনীর অনুমোদিত স্কোয়াড্রন সংখ্যা 42 হলেও বর্তমানে কার্যকর স্কোয়াড্রনের সংখ্যা তার চেয়ে অনেক কম। MiG-21 অবসর নিয়েছে, জাগুয়ার MiG-29 বহরেও বয়স হয়েছে। অন্যদিকে নতুন যুদ্ধবিমান পর্যাপ্ত সংখ্যায় এখনও যুক্ত হয়নি। এই বাস্তবতায় মিরাজ 2000কে কিছু বছর আরও চালিয়ে যাওয়ার একটি বাস্তবায়ন সমাধান হিসেবে দেখা হচ্ছে। তেজস MK2 এর গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কেন্দ্রবিন্দু এখন তেজস MK2। এই বিষয়টি মিরাজ 2000 এর উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছে। এতে থাকছে শক্তিশালী ইঞ্জিন, আইএসআর রাডার, দীর্ঘ পাল্লার অস্ত্র বহনের সক্ষমতা, উন্নত ইলেকট্রনিক্স যুদ্ধ ব্যবস্থা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এতে দেশীয় প্রযুক্তি উৎপাদনের অংশ উল্লেখযোগ্যভাবে বেশি থাকবে, ফলে বিদেশি যন্ত্রাংশের ওপর নির্ভরতা কমবে। এরপর আসছে এমকা। তেজস MK2 এর পর ভারতের লক্ষ্য এমকা। এটি হবে ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। যদি প্রকল্প সফল হয় তাহলে ভারত বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে থাকবে যারা নিজস্ব স্টেলথ ফাইটার তৈরি করতে সক্ষম। তবে এটি এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে। ভূ রাজনৈতিক বিশ্লেষণ, এই বিমানের গুরুত্ব যথেষ্ট আছে। বর্তমান বিশ্বে প্রতিরক্ষা প্রযুক্তি শুধু সামরিক শক্তির বিষয় নয়, এটি কৌশলগত স্বাধীনতারও প্রশ্ন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে যুদ্ধের সময় বিদেশি সরবরাহ শৃঙ্খল ব্যাহত হতে পারে। একইভাবে বিভিন্ন নিষেধাজ্ঞা ও রাজনৈতিক উত্তেজনাও অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহে প্রভাব ফেলতে পারে। এই অভিজ্ঞতা থেকেই ভারত আত্মনির্ভর প্রতিরক্ষা নীতিতে আরও জোর দিচ্ছে। দেশীয় যুদ্ধবিমান উৎপাদনের লক্ষ্যেও সেই বৃহত্তর কৌশলের অংশ। চ্যালেঞ্জ কোথায়? তবে শুধু পরিকল্পনা করলেই হবে না। ভারতের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রকল্প সময়মতো শেষ করা, পর্যাপ্ত অর্থায়ন, ইঞ্জিন প্রযুক্তি, উৎপাদনের গতি বৃদ্ধি, বিমান বাহিনীতে দ্রুত অন্তর্ভুক্তি। যদি এগুলো সফলভাবে বাস্তবায়ন করা যায় তাহলে আগামী দশকে ভারতের বিমান শক্তিতে বড় পরিবর্তন আসতে পারে। মিরাজ 2000 এর পরিষেবা বাড়ানো একদিকে ভারতের বর্তমান প্রয়োজনের প্রতিফলন, অন্যদিকে এটি ভবিষ্যতের দেশীয় যুদ্ধবিমান কর্মসূচির জন্য সময় কেনার একটি কৌশলও হতে পারে। তবে শেষ পর্যন্ত সাফল্য নির্ভর করবে তেজস MK2 এবং এমকা প্রকল্প কত দ্রুত এবং সফলভাবে বাস্তবায়িত হয় তার ওপর। আপনার মতে ভারতের ভবিষ্যৎ কি সত্যিই তেজস MK2 এর হাতে, নাকি আরও বিদেশি যুদ্ধবিমান কেনা ছাড়া বিকল্প নেই? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।